সাধারণ একটি শহর, যেখানে প্রতিদিনের মতোই মানুষেরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করেই সেই পুরো শহরে ছড়িয়ে পড়তে শুরু করে ভয়ানক এক বিষাক্ত ধোঁয়া, যেটা মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে থাকে শহরের সমস্ত মানুষদেরকে। কারণ এই ধোঁয়ার মধ্যে ভুল করেও নিঃশ্বাস নিলে মৃত্যু নিশ্চিত। এমনকি এই ধোঁয়া যদি মানুষের শরীরের সংস্পর্শে আসে, তাহলে সঙ্গে সঙ্গে শরীরের সেই স্থানটি একদম জ্বলে যায়। আর এমনই এক ভয়ানক ধোঁয়ার মাঝে ফেসে যায় সেই শহরের শত শত মানুষ। তারা শহরের বিভিন্ন বিল্ডিং এর মধ্যে আটকা পড়ে। এমনকি অনেকে তো বাঁচার জন্য বিভিন্ন উঁচু উঁচু জায়গাতে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু তারপরও অনেক দ্রুত গতিতে সেই বিষাক্ত ধোঁয়ার উচ্চতা বাড়তেই থাকে, ফলে মৃত্যু ঘনিয়ে আসতে থাকে তাদের সকলের দিকে। তবে তারা কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেই শহরের মধ্যে আটকা পড়েই তাদের মৃত্যু হয়েছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক বিষাক্ত ধোঁয়ার শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা ইয়ং নামক একটি ছেলেকে দেখতে পাই। ইয়ং একটি পার্কের মধ্যে ওয়ার্কআউট করছিল। সে আসলে খুবই ভালো একজন মাউন্টেন ক্লাইম্বার, অর্থাৎ যে কোনো উঁচু উঁচু পাহাড়ে ওঠা যেন তার কাছে কোনো ব্যাপারই ছিল না, যার ফলে সে তার কলেজ লাইফে অনেকগুলো মেডেলও জিতেছে। যদিও তখন সে সকলের কাছ থেকে সম্মান পেত, কিন্তু এখন যেন তার পুরো লাইফে হয়তো আমরা দুজনই একমাত্র বন্ধু, যাদের লাইফে বসে থাকা ছাড়া কোনো কাজই নেই। আমরাই হয়তো পৃথিবীর সবচাইতে ইউজলেস মানুষ। এরপর আমরা ইয়ংকে তার বাড়িতে দেখতে পাই, যেখানে তার মা বাবা একসঙ্গে টিভি দেখছিল। এমন সময় ইয়ং এর বাবা টিভি চ্যানেল চেঞ্জ করার জন্য ইয়ং এর মায়ের কাছ থেকে আস্তে আস্তে করে রিমোটটি চুরি করে নিতে চাইছিল, কিন্তু তার মা এটা দেখে ফেলে। এরপর তাদের দুজনের মধ্যে রিমোট নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। আসলে ইয়ং এর পরিবারটি ছিল খুবই হাসি খুশি এবং খুনসুটিতে ভরা। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও তারা ছিল অনেক সুখী একটি পরিবার। অন্যদিকে ইয়ং তার রুমের মধ্যে শুয়েছিল। তবে ঠিক এমন সময় তার কাছে তার বড় বোন সোহি আসে। এরপর সোহি এখানে তার চুল টেনে ধরে বলে, কিরে বাদর, তোকে না চুল কাটতে বলেছিলাম, এভাবে মেয়ে মানুষের মতো ছুটি করে বসে আছিস কেন? এই বলে সোহি তাকে চুল কাটার জন্য কিছু টাকা বের করে দেয়। কিন্তু ইয়ং এখানে টাকাটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমাকে কি ফকির ভেবেছিস? আমার কাছে অনেক টাকা আছে, তোর এই সমস্ত চ্যারিটি আমার কোনো প্রয়োজন নেই। সোহি তখন তাকে বলে, আমি এটা তোর জন্য করছি না, বরং মায়ের জন্য করছি। মা তোকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে, আর কিছুদিন পরেই মায়ের বার্থডে আসছে। তুই কি মায়ের বার্থডেতেও চেহারার এই হাল করে রাখবি? এসব বলতে বলতে সোহি ইয়ং এর আলমারি গোছাচ্ছিল। ফলে সে আলমারির মধ্যে ইয়ং এর ক্লাইম্বিং এর জিনিসপত্রগুলো দেখতে পায়। এটা দেখে সে ইয়ং এর উপর খুবই রেগে যায়, আর সে ইয়ংকে বলে, এই আবর্জনাগুলোকে তুই এখনো ফেলিসনি? তোকে আর কিভাবে অপমান করলে তোর লজ্জা হবে বলতো? এসব কথা শুনে ইয়ং খুবই রেগে যায়, আর সে সোহির কাছ থেকে তার সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়ে জোর করে তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। এরপর সে নিজেই নিজেকে বলতে থাকে, এই জল্লাদ মেয়ের সঙ্গে ওর হাজবেন্ড কিভাবে থাকে কে জানে, নিশ্চয়ই প্রতিদিন রাতে ওর হাজবেন্ডের হাতে মার খায়। এসব বলতে বলতে ইয়ং আবারও তার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে। এরপর আমরা 5 বছর আগের ঘটনা দেখতে পাই। এ সময় ইয়ং একটি ক্লাবে মাউন্টেন ক্লাইম্বিং শিখত। সেখানে আবার ইউজো নামক একটি মেয়ে ছিল, আর ইয়ং তখন থেকে ইউজোকে অনেক পছন্দ করত। তবে তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল, আর ইউজো ক্লাইম্বিং এর দিক থেকে ইয়ং এর চাইতে অনেক বেশি এগিয়ে ছিল। এরপর আমরা আবারও ইয়ংকে দেখতে পাই। ইয়ং একটি পার্টিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আসলে আজকেই ছিল তার মায়ের বার্থডে, তাই তার বোন তার মায়ের জন্য একটি পার্টির আয়োজন করেছে, যেটা কিনা ছিল তাদের শহরেরই একটি কমিউনিটি সেন্টারে। এরপর ইয়ং তার মা বাবার সঙ্গে সোজা সেই পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে ইয়ং দেখতে পায় যে তার বোন বিশাল একটি পার্টির আয়োজন করেছে, আর সেখানে প্রচুর পরিমাণে মানুষ এসেছে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে কেক কাটা হবে। তবে এমন সময় ইয়ং সেখানে উইজোকে দেখতে পায়। উইজো আসলে বর্তমানে এখানে কাজ করে, তো তারা দুজনই এখানে দুজনকে দেখে চিনে ফেলে। এরপর ইয়ং সুযোগ পেয়ে উইজোর সঙ্গে কথা বলতে যায়। উইজো তখন ইয়ংকে বলে, তুমি কি জানতে যে আমি এখানে কাজ করি? ইয়ং তখন তাকে, আমার সঙ্গে কথা বলতে কমফোর্টেবল ফিল করছো, না হলে সবসময় তোমাকে কেমন যেন আনকমফোর্টেবল লাগতো। আসলে কিছু বছর আগে ইয়ং উইজোকে প্রপোজ করেছিল, কিন্তু উইজো বলেছিল যে তারা বন্ধু হিসেবেই ঠিক আছে। আর তখন থেকে ইয়ং যখনই উইজোর সঙ্গে কথা বলতো, তখন সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করত। তবে ইয়ং এখানে উইজোকে বলে, আরে না না, আমি কেন আনকমফোর্টেবল ফিল করব? আমি তো সেদিন কথাটা তোমাকে এমনি বলেছিলাম, আর তাছাড়া তখন তো বয়সও কম ছিল। কিন্তু তোমার কি মনে হয় তুমি আমাকে রিজেক্ট করার পর আমি কেঁদেছিলাম? একদমই না। কিন্তু আসলে সেদিন উইজোর মানা করে দেওয়ার পর
ইয়ং একটি বাস স্ট্যান্ডে বসে প্রচন্ড কেঁদেছিল, কিন্তু ইয়ং এখানে উইজুকে এটা দেখানোর চেষ্টা করছিল যে সে অতীতের সমস্ত কিছুই ভুলে গিয়েছে। এবার তাদের কথা বলা শেষ হলে ইয়ং আবারও পার্টিতে চলে আসে, আর উইজু চলে যায় তার বাকি কলিগদের কাছে। এমন সময় আবার সেখানে এখানকার ম্যানেজার চলে আসে, আর ম্যানেজার এখানে সমস্ত কলিগদেরকে বাড়িতে ফিরে যেতে বলে, কারণ কাল তাদেরকে একটু দ্রুত ডিউটিতে আসতে হবে। এবার সমস্ত কলিগরা সেখান থেকে চলে যাওয়ার পর ম্যানেজার এখানে উইজুর সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, আর সে উইজুকে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য অফার করে। এমনকি সে এখানে বারবার উইজুকে সুইটি বলে ডাকছিল, ফলে উইজু এখানে অনেকটাই আনকমফোর্টেবল ফিল করছিল। তবে ঠিক এমন সময় সেখানে ইয়ং চলে আসে, আর ইয়ং এখানে উইজুর সঙ্গে ম্যানেজারকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তবে এমন সময় সেখানে কয়েকজন ওয়ার্কার চলে আসলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শহরের মধ্যে অনেক বড় একটি ট্রাককে দেখতে পাই, যেটার ভেতর বিশাল বিশাল কন্টেইনারের মধ্যে এক ধরনের বিষাক্ত গ্যাস কোনো এক জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি একটি বিল্ডিং এর সামনে এসে থামে। এরপর এমন সময় ট্রাকের ভেতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে, আর সে একটি মেশিনের মাধ্যমে ট্রাকের সমস্ত গ্যাসগুলোকে বের করে দেয়, যার ফলে এই সমস্ত গ্যাসগুলো অনেক দ্রুত গতিতে আস্তে আস্তে শহরের প্রায় সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়তে থাকে। অন্যদিকে ইয়ং এর মায়ের বার্থডে পার্টি শেষ হয়ে গিয়েছিল, তাই ইয়ং এর মা এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার রেডি করছিল। কিন্তু এমন সময় ইয়ং এটা দেখতে পেয়ে তার মাকে বাধা দেয়, কারণ এটা খুবই লজ্জার একটি ব্যাপার। কোনো মানুষ দেখে ফেললে তাদের মান সম্মান কিছুই থাকবে না। তাই ইয়ং তার মাকে বাধা দেওয়ার পরও না শুনলে ইয়ং তখন তার বোন সোহিকে তাদের মাকে থামাতে বলে। কিন্তু সোহি এখানে তার মাকে বলে, মা তুমি এগুলো কেন প্যাক করছো? যেগুলো দামি দামি খাবার সেগুলো বেশি করে প্যাক করো। আর একথা শুনি তো ইয়ং একদম অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে তার বোন এমন কথা বলবে। ইয়ং তখন তার বাবাকে দেখতে পায়, সে দেখে যে তার বাবাও এখানে অনেকগুলো ড্রিঙ্কের বোতল প্যাক করছে। এদিকে আবার তার বোন এবং দুলাভাই স্টেজে চলে যায় তাদের বেসুরা গলায় সবাইকে গান শোনানোর জন্য। আর এসব কিছু দেখে ইয়ং তো কিছুই বুঝতে পারছিল না যে সে তার এই পাগল পরিবারকে কিভাবে সামলাবে। অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে সেই বিষাক্ত গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়ছে, যেটা দেখতে অনেকটা ধোঁয়ার মতো লাগছিল। দেখে এমন মনে হচ্ছিল যে শহরের মাটিতে হয়তো মেঘ নেমে এসেছে। তাই শহরের অনেক মানুষ খুবই এক্সাইটেড হয়ে যায়, কারণ তারা কেউই জানতো না যে এটা একটি বিষাক্ত গ্যাস। তাই অনেকে এখানে সেই ধোঁয়ার সঙ্গে ছবিও তুলতে শুরু করে, কারণ এটা ছিল এমন একটি গ্যাস যেটার সংস্পর্শে আসলেই শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এমনকি এটা নিঃশ্বাসের সঙ্গে শরীরের ভেতরে থাকা বিষাক্ত গ্যাস এই বিল্ডিং এ ছড়িয়ে পড়তে থাকে, যার ফলে বিল্ডিং এর সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা বাঁচার জন্য সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে। এদিকে ইয়ং দ্রুত উইজুর কাছে চলে যায়, আর সে উইজুকে এই গ্যাসের ব্যাপারে সবকিছু খুলে বলে। ফলে উইজু তাড়াতাড়ি করে সেখানকার ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সে প্রত্যেকটি রুমে গিয়ে গিয়ে সকলকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। অন্যদিকে ইয়ং তার পরিবারকে নিয়ে বিল্ডিং এর একদম নিচে চলে আসে, আর যত তাড়াতাড়ি সম্ভব তারা বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তবে রাস্তায় আসার পর ইয়ং দেখতে পায় যে এখানকার অবস্থাও আরো অনেক বেশি খারাপ। সবাই নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটোছুটি করছিল। পুরো শহরে যেন তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে মুহূর্তের মধ্যেই শহরে কি হয়ে গেল। তবে ইয়ং একটু দূরে তাকিয়ে দেখতে পায় যে পুরো শহরে ধোঁয়ার মতো একটি গ্যাস ছড়িয়ে পড়ছে। এখন এই বিষাক্ত গ্যাসগুলো তাদের দিকেই ধেয়ে আসছিল, এমনকি এখান থেকে পালিয়ে যাওয়ার মতো আর কোনো রাস্তা ছিল না। তবে এমন সময় সেখানে উইজু এসে সবাইকে বলে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বিল্ডিং এর একদম উপরের ফ্লোরে চলে যান, কারণ এটাই এখন সবচাইতে সুরক্ষিত একটি জায়গা। যার ফলে সবাই তখন বিল্ডিং এর উপরের দিকে যাচ্ছিল। কিন্তু এদিকে ইয়ং এর বোন সোহি তাদের গাড়িতে উঠে পড়েছিল। তবে সোহির এখানে গাড়ি থেকে নামতে নামতে সে সেই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে চলে আসে, আর সে সেখানে নিঃশ্বাস নিয়ে ফেলে, যার ফলে তার দম একদম বন্ধ হয়ে যাচ্ছিল। তবে ইয়ং তখন দ্রুত সোহিকে তার কাঁধে করে বিল্ডিং এর ভেতরে নিয়ে যায়। এখানে দেখা যায় যে সোহির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। ইয়ং এবং তার পরিবার এতে একদম অস্থির হয়ে পড়ে। তবে ইয়ং দ্রুত একটি অ্যাম্বুলেন্সে ফোন দেয়, আর উইজু এখানে অ্যাম্বুলেন্সকে তাদের অ্যাড্রেস বলে। এবার ইয়ং এবং উইজু যখন জানালার কাছে আসে তখন তারা শহরের পরিস্থিতি দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ তাদের পুরো শহরটি একদম বিষাক্ত ধোঁয়ায় ভরে গিয়েছে। এমনকি এখন শহরের কোথাও কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। এই দৃশ্য দেখে ইয়ং এবং উইজু দুজনেই অনেক ভয় পেয়ে যায়, কারণ এই বিষাক্ত ধোঁয়াটি এখন আস্তে আস্তে উপরের দিকে আসতে শুরু করেছে, আর তারা কেউই এখন চাইলেও এখান থেকে পালাতে পারবে না। এবার ইয়ং এখানে সবাইকে বলে, আমাদেরকে দ্রুত এখন বিল্ডিং এর ছাদে চলে যেতে হবে, কারণ এই বিষাক্ত ধোঁয়া এখন দ্রুত গতিতে উপরের দিকে আসতে শুরু করেছে।
তবে এখানে সহির অবস্থা এখনো অনেক খারাপ ছিল, তাই সবাই একসঙ্গে সহিকে নিয়ে উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তবে ঠিক এমন সময় তাদের প্রত্যেকেরই মোবাইলে একটি করে মেসেজ আসে, যেখানে লেখা ছিল একটি বিষাক্ত গ্যাস আমাদের পুরো শহরে ছড়িয়ে পড়েছে, আর এটার উচ্চতা আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন সবাই দ্রুত আপনাদের কাছের যে কোনো ছাদে চলে যান এবং সাহায্যের জন্য 911 নাম্বারে কল করুন। এটা দেখে সবাই তখন দ্রুত গতিতে ছাদে যেতে শুরু করে, কিন্তু উপরে আসার পর তারা দেখতে পায় যে বিল্ডিং এর ছাদের দরজা লক করা আছে। অনেক চেষ্টা করার পরও এটা কিছুতেই খুলছে না। তবে এখানে আবার ম্যানেজারের মনে পড়ে যায় যে সে তো আসলে ছাদের চাবি নিচের ফ্লোরে রেখেছিল, কিন্তু এখন নিচের ফ্লোরে যাওয়ার মতো কোনো উপায় ছিল না, কারণ নিচের দিকের প্রায় কয়েকটা ফ্লোরে বিষাক্ত গ্যাস দিয়ে ভরে গিয়েছে। অন্যদিকে রেস্কিউ টিম বাহিরের শহরের মানুষদেরকে থামানোর চেষ্টা করছিল, যাতে করে তারা কোনোভাবেই এই শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু রাস্তার মধ্যে মানুষ এবং তাদের গাড়ির পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে রেস্কিউ টিমেরও অনেক বেগ পোহাতে হচ্ছিল। তবে তারপরে এই শহরে প্রবেশ করার প্রত্যেকটি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইয়ং এবং বিল্ডিং এর বাকি সবাই মিলে কোনো মতে ছাদের দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করছিল। তবে দরজাটি এতটাই মজবুত ছিল যে কিছুতেই এটাকে ভাঙা যাচ্ছিল না। এতে সেখানকার অনেকেই ম্যানেজারের উপর রেগে যায়। এমনকি একজন ব্যক্তি এখানে ম্যানেজারকে বলে, আপনি তো এখানকার ম্যানেজার, আপনার তো এই দরজা খোলার কোনো টেকনিক জানার কথা, তাহলে আপনি কেন চুপতে বলা হচ্ছিল যে পুরো শহরে যে গ্যাসটি ছড়িয়ে পড়েছে সেটা খুবই ভয়ানক একটি গ্যাস, আর কোনো মানুষ যদি এই গ্যাসের সংস্পর্শে চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে তার চোখে মুখে জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং পরবর্তীতে সেই মানুষের নিঃশ্বাস নিতেও অনেক কষ্ট হয়। আর যদি দ্রুত তার কোনো ট্রিটমেন্ট করানো না হয় তাহলে খুবই অল্প সময়ের মধ্যেই সে মারা যাবে। আর এখন পর্যন্ত এই গ্যাসের কারণে শহরের অনেক মানুষ মারা গিয়েছে। এবার নিউজে দেখানো হয় যে কিভাবে তারা চাইলে গ্যাসের সংস্পর্শেও আসতে পারবে এবং কি কি করলে গ্যাস তাদের শরীরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এর জন্য প্রথমে তাদেরকে এমন এক ধরনের পোশাক পরতে হবে যেটা তাদের পুরো শরীরকেই ঢেকে রাখবে। সেই সাথে তাদের চেহারায় পরতে হবে একটি বিশেষ ধরনের মাস্ক, যাতে করে বাহিরের বিন্দুমাত্র গ্যাস মাস্কের ভেতরে যেতে না পারে, এবং প্রতি 10 মিনিট পর পর মাস্কটিকে অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন এসব কিছু শুনে ম্যানেজার সঙ্গে সঙ্গে মাস্ক আনতে চলে যায়। এদিকে একজন মেয়ে এখানে সবাইকে দেখায় যে তাদের বিল্ডিং এর কাছে একটি রেস্কিউ টিম এসেছে আর তারা হেলিকপ্টারের মাধ্যমে সবাইকে উদ্ধার করছে। তবে ইয়ং টিভিতে আবারও দেখতে পায় যে ছোট ছোট বিল্ডিংগুলোর আশেপাশে কম জায়গা থাকার কারণে রেস্কিউ টিমের সেই বিল্ডিংগুলো থেকে মানুষদেরকে উদ্ধার করতে সমস্যা হচ্ছে। পাশাপাশি ছোট ছোট বিল্ডিংগুলোতে আশ্রয় নেওয়ার ফলে দূর থেকে হেলিকপ্টারের মাধ্যমে মানুষদেরকে ভালোভাবে দেখাই যাচ্ছে না, যার ফলে তাদেরকে উদ্ধার করার আশঙ্কা কমে যাচ্ছে, কারণ রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করছে যাদেরকে দেখা যাচ্ছে। এখন ইয়ং ভাবছিল যে এভাবে চলতে থাকলে রেস্কিউ টিম তাদেরকে দেখতেই পাবে না, তাই সে তাড়াতাড়ি করে বিল্ডিং এর একটি গ্লাসের কাছে চলে যায়। এরপর সে উজুর কাছে জানতে চায়, আমি যদি বিল্ডিং এর ছাদে পৌঁছতে পারি তাহলে ছাদের দরজাটি খোলা সম্ভব, তাই না? উজু বলে, হ্যাঁ, কিন্তু তুমি এটা করো না, যদি তুমি পড়ে যাও। ইয়ং তখন কোনো কিছু না বলে সেখানে থাকা কয়েকটি ট্রফির মাধ্যমে সেখানকার গ্লাসটির মধ্যে জোরে জোরে বাড়ি দিতে থাকে। আর এভাবে করে অনেক সময় যাবৎ চেষ্টা করার পর অবশেষে গ্লাসটি ভেঙে যায়। এরপর ইয়ং সেখান থেকে বিল্ডিং এর ছাদে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তবে উজু এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই বিল্ডিংটি অনেক উঁচু ছিল, এমনকি ছাদে পৌঁছানোর জন্য অনেকগুলো ফ্লোর পার হতে হবে। আর যদি সে একবার পড়ে যায় তাহলে তার বাঁচার আর কোনো চান্সই থাকবে না। তাই উজু তাকে কোনোভাবেই যেতে দিতে চাইছিল না, কিন্তু ইয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বোনের অবস্থা খুব একটা ভালো নয়, তাই সে চাইলে এভাবে চুপচাপ বসে থাকতে পারে না, তাকে তার পরিবারের জন্য হলেও কিছু একটা করতে হবে। তাই সে উজুকে দ্রুত তাকে রশি এনে দিতে বলে। এদিকে আরো কয়েকজন লোক এখানে চলে আসে, আর একজন এখানে ইয়ং এর এই ব্যাপারটি জানতে পেরে দ্রুত সে ইয়ং এর পরিবারকে গিয়ে বিষয়টি জানিয়ে দেয়। এদিকে ইয়ং তার কোমরে একটি রশি বেঁধে উপরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে তার বাবা চলে আসে, আর সে কোনোভাবেই ইয়ংকে যেতে দিচ্ছিল না। এবার দেখতে দেখতেই সেখানে ইয়ং এর মাও চলে আসে, আর ইয়ং যখন এটা দেখতে পায় তখন সে সঙ্গে সঙ্গে দৌড়ে লাফ দিয়ে বাহিরে চলে যায়, আর সে কোনো মতে অপর প্রান্তের একটি বিল্ডিং এর গ্রিল ধরে ফেলে। কিন্তু এদিকে সবাই মিলে ইয়ং এর কোমরে বাঁধা রশিটি ধরে টানছিল। তবে ইয়ং তাদের সবাইকে এমনটা করতে নিষেধ করে। সে বলে যে তারা যেন রশিটিকে কোনো মতে ধরে থাকে এবং তার প্রয়োজন মোতাবেক তারা যেন রশি ছাড়তে থাকে। এবার ইয়ং সেই অপর প্রান্তের বিল্ডিংটির ব্যালকনি ইয়ংকে দেখছিল, আর সে ভিডিও কলের মাধ্যমে ইয়ং এর পরিস্থিতি সবাইকে দেখাচ্ছিল। ইয়ং বিল্ডিং এর বিভিন্ন বিট ধরে ধরে উপরে ওঠার চেষ্টা করছিল,
ইয়ং আসলে একসময় মাউন্টেন ক্লাইম্বিং এর প্রচুর পরিমাণে ট্রেনিং করেছিল, আর এখন সে তার সেই ট্রেনিং এর কৌশলগুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই বিল্ডিংটির উপরের দিকে উঠছিল। তবে বিল্ডিংটি এত পরিমাণে উঁচু ছিল যে অর্ধেক উপরে উঠে ইয়ং অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই সে একটি জায়গাতে কিছুক্ষণ বিশ্রাম নেয়। আর এখন সে যেই জায়গাটিতে রয়েছে সেখানে বিল্ডিং এর তেমন ভালো কোনো বিট ছিল না, বরং বিল্ডিংটির দেয়ালে ডেকোরেশনের জন্য কিছু পাথর লাগানো হয়েছিল। ইয়ং তখন সাহস করে সেই পাথরের মাধ্যমে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার রশির জন্য সে এগিয়ে যেতে পারছিল না। এখন কোনো উপায় না পেয়ে ইয়ং তার কোমর থেকে রশিটি খুলে ফেলে, আর সে এবার কোনো রকম সেফটি ছাড়াই উপরে উঠতে থাকে, যেটা দেখে সবাই অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। উজু তাকে চিৎকার করে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা তুমি কেন করলে? তোমার উপরে ওঠার কোনো দরকার নেই, তাড়াতাড়ি সেখান থেকে ফিরে এসো। কিন্তু ইয়ং তার কোনো কথাই শুনছিল না, কারণ তাকে যেভাবেই হোক তার পরিবারকে বাঁচাতে হবে, আর এখন এখানকার মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব তার। এবার দেখতে দেখতে ইয়ং ছাদের অনেকটাই কাছে চলে এসেছে, আর সেখানে আবার অনেক বড় একটি স্ট্যাচু ছিল। ইয়ং তখন কোনো মতে সেই স্ট্যাচুটিকে ধরে ফেলে, কিন্তু এমন সময় আবার স্ট্যাচুটির একটি অংশ ভেঙে যায়। তবে ইয়ং তার অন্য হাত দিয়ে স্ট্যাচুর আরেকটি জায়গাতে শক্ত করে ধরেছিল, যার ফলে সে এবারের মতো বেঁচে যায়। এবার সে আস্তে আস্তে স্ট্যাচুটির উপরে চলে আসে। তবে এখন সম্পূর্ণ স্ট্যাচুটি ভেঙে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগে ইয়ন কোনো মতে লাফ দিয়ে ছাদে চলে আসে। এদিকে নিচে সবাই এটা দেখতে পেয়ে সবাই তখন উপরের দিকে যেতে শুরু করে। অন্যদিকে ইয়ং দ্রুত ছাদের দরজা খুলে দেয়। এরপর সবাই ইয়ংকে সুস্থ দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তবে ইয়ং এর মা বাবা তাকে প্রচন্ড রকমের বকাবকি করছিল, কারণ যদি তার কিছু হয়ে যেত। ইয়ং এর বাবা তাকে বলে, এরপর যদি কোনোদিনও এরকম করিস তাহলে তোকে মেরেই ফেলবো। কিন্তু ইয়ং তার বাবাকে বলে যে সে একদম ঠিক আছে, তাকে নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। এখন তারা সবাই এখান থেকে কিভাবে বাঁচবে সেটাই আগে ভাবা উচিত। এরপর তারা সবাই মিলে সেখানে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরেই তারা সেখানে একটি হেলিকপ্টার দেখতে পায়, ফলে তারা সবাই মিলে হাত নাড়িয়ে রেস্কিউ টিমের কাছে সাহায্য চাইছিল। আর ইয়ং তো এখানে সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছাদের বর্ডারই পার করে ফেলছিল। তবে একটি ছেলে তাকে টেনে কোনো মতে ভেতরে নিয়ে আসে। তবে এখানে তাদের সবার শত চেষ্টার পরও কোনোভাবেই হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পায় না। ইয়ং তখন তাদের সবাইকে বলে তারা সবাই যেন একসঙ্গে তাদের মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে, তাহলে হয়তো রেস্কিউ টিম তাদেরকে দেখতে পাবে। অন্যদিকে নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল যে শহরের রাস্তায় থাকা বিভিন্ন সিসি ক্যামেরার মাধ্যমে সেই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যে কিনা ট্রাকের মাধ্যমে পুরো শহরে এই গ্যাসটি ছড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে যে সেই ব্যক্তি আসলে একজন সায়েন্টিস্ট, আর সে হয়তো তার কোনো এক্সপেরিমেন্টের জন্য এই কাজটি করেছে। তবে পুলিশ খুব অল্প সময়ের মধ্যেই তার ল্যাব খুঁজে বের করে ফেলেছে। এরপর পুলিশেরা তাদের একটি টিম নিয়ে ল্যাবের মধ্যে তল্লাশি করে, কিন্তু ল্যাবের ভেতর তেমন কিছুই পাওয়া যায় না। তবে এর পরেই জানা যায় যে এই সায়েন্টিস্টকে আরও বহু বছর আগে তার ল্যাব থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করত। তবে এত কিছুর পরও সে লুকিয়ে লুকিয়ে আবারও তার এক্সপেরিমেন্টের কাজ শুরু করে। এরপরে সে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে সেই বিষাক্ত গ্যাসটিকে বানিয়ে ফেলে, কারণ তার একটি কোম্পানির সঙ্গে অনেকদিন আগে ঝামেলা হয়েছিল, আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্যই সে সেই বিল্ডিং এর সামনে গিয়ে তার ট্রাক থেকে এই সম্পূর্ণ গ্যাসটিকে রিলিজ করে দেয়। অন্যদিকে আমরা ইয়ং এবং বাকি সবাইকে দেখতে পাই তারা এখনো তাদের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করছিল। এমনকি তারা সবাই মিলে একসঙ্গে চিৎকার করে হেলিকপ্টারকে ডাকছিল, কিন্তু তাদের আওয়াজ এত উঁচুতে পৌঁছচ্ছিল না। তাই তাদের মধ্যে একজন তখন দ্রুত একটি মাইক এবং স্পিকার নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে সেই মাইকের মাধ্যমে সাহায্য চাইতে থাকে। এখানে যে যেভাবে পারছিল তাড়াতাড়ি করে কন্ট্রোল রুম থেকে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় সিঁড়িতে পা পিছলে সে পড়ে যায়, আর তার হাত থেকে তার মোবাইলটিও ছিটকে একদম নিচে পড়ে যায়। অন্যদিকে রেস্কিউ টিম তাদের হেলিকপ্টার নিয়ে ছাদে চলে এসেছে, আর তারা এক এক করে সবাইকেই তাদের হেলিকপ্টারে উঠিয়ে নিচ্ছে। তো তারা সবাই যখন হেলিকপ্টারে উঠে যায় ঠিক তখনই দৌড়তে দৌড়তে সেখানে উইজু চলে আসে। এরপর উইজু এবং ইয়ং হেলিকপ্টারে উঠতেই যাবে, কিন্তু রেস্কিউ টিম তাদেরকে বাধা দেয়, কারণ হেলিকপ্টার পুরোপুরিভাবে লোড হয়ে গিয়েছে এবং এর চাইতে বেশি ওজন আর হেলিকপ্টার নিতে পারবে না। তাই রেস্কিউ টিম তাদেরকে এখানে রেখে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। কিন্তু ইয়ং এখানে রেস্কিউ টিমের কাছে বারবার অনুরোধ করছিল। সে বলছিল যে তাকে এখানে রেখে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু সে যেন তাদের সঙ্গে করে শুধুমাত্র উইজুকে নিয়ে যায়। ইয়ং এর অনেক অনুরোধের ফলে রেস্কিউ টিম রাজি হয়। তবে উইজু কোনোভাবে ইয়ংকে ফেলে চলে যেতে চাইছিল না, সে ইয়ং এর সঙ্গে থাকতে চাইছিল। তো এবার রেস্কিউ টিম তাদের দুজনকে সেখানে রেখে বাকিদেরকে নিয়ে রওনা হয়। তবে ইয়ং এর মা বাবাও এখানে নেমে যেতে চাইছিল, তারাও তাদের ছেলেকে রেখে কোথাও যেতে চাইছিল না।
কিন্তু ইয়ং তাদেরকে বলে যে কিছুক্ষণের মধ্যে এখানে আরো একটি হেলিকপ্টার আসবে, তাই সেও দ্রুত তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু তাদের হেলিকপ্টারটি চলে যাওয়ার অনেক সময় পরেও সেখানে আর কোনো হেলিকপ্টারই আসছিল না, যার ফলে ইয়ং এবং উইজু দুজনেই অনেক ভয় পেয়ে যায়। উইজু তো ভয়ে এখানে কাঁদতে শুরু করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে তারা হয়তো আর বাঁচবে না। কিন্তু ঠিক এমন সময় তারা সেখানে আরেকটি হেলিকপ্টার দেখতে পায়, যেটা কিনা তাদের দিকেই আসছিল, যার ফলে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই হেলিকপ্টারটি আসলে তাদের দিকে নয়, বরং আরেকটি উঁচু বিল্ডিং এর ছাদে কিছু মানুষ আটকা পড়েছিল। আর এই হেলিকপ্টারটি সেই সমস্ত মানুষদেরকেই উদ্ধার করতে যাচ্ছে। তারা হেলিকপ্টারটিকে নানাভাবে সিগন্যাল দেওয়ার চেষ্টা করলেও কোনোভাবেই হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পায় না। এরপর ইয়ং ছাদের কিনারে গিয়ে নিচে তাকিয়ে দেখতে পায় যে সেই বিষাক্ত ধোঁয়াটি আস্তে আস্তে ছাদের অনেক কাছে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই এটা ছাদটিকেও পুরোপুরিভাবে গ্রাস করে ফেলবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আরো উঁচু জায়গাতে যেতে হবে। আর এটা একমাত্র তাদের পাশের বিল্ডিং এর ছাদে গেলেই সম্ভব। তাই ইয়ং তাড়াতাড়ি করে নিচের ফ্লোরে চলে আসে, আর সেখান থেকে ক্লাইম্বিং এর কিছু জিনিসপত্র, দড়ি এবং পানি নিয়ে নেয়। আর উজু এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে কয়েকটি মাস্ক এবং তাদের শরীর ঢাকার জন্য কিছু কাপড়ও নিয়ে নেয়। অন্যদিকে ততক্ষণে ইয়ং এর মা বাবা সোহিকে নিয়ে হসপিটালে চলে এসেছিল, আর এখানে ট্রিটমেন্ট নেওয়ার ফলে সোহি কিছুটা সুস্থ হয়েছে। এদিকে আবার ইয়ং এর ছোট বোন ইয়ংকে বারবার ফোন দিচ্ছিল, কারণ ইয়ং এর জন্য তাদের সবার অনেক দুশ্চিন্তা হচ্ছিল। কিন্তু অনেক সময় যাবৎ চেষ্টার পরও ইয়ং তাদের ফোন ধরছিল না। আসলে যে বিল্ডিং এর ছাদে ইয়ং এবং উইজো ছিল, সেই বিল্ডিংটি এখন পুরোপুরিভাবে বিষাক্ত ধোঁয়া দিয়ে ভরে গিয়েছে। এদিকে আমরা ইয়ং এবং উইজুকে দেখতে পাই, তারা পুরোপুরিভাবে তাদের শরীর ঢেকে এবং মাস্ক পরে দুজনেই নিচে চলে এসেছে। আর তারা দৌড়ে একটি উঁচু বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করছে, তবে ধোঁয়ার কারণে তারা পরিষ্কারভাবে রাস্তাগুলো দেখতে পাচ্ছিল না। এদিকে এমন সময় ইয়ং দেখতে পায় যে তারা যে মাস্কটি পরে আছে সেটা শুধুমাত্র 10 মিনিট পর্যন্ত কাজ করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে একটি সুরক্ষিত জায়গাতে পৌঁছতে হবে। তাই দ্রুত তারা দুজন মিলে তাদের কাছেরই একটি বিল্ডিং এ ঢুকে পড়ে, আর তারা বিল্ডিংটির একদম উপরের ফ্লোরে চলে আসে। কিন্তু উপরে আসার পর তারা দেখতে পায় যে এখানে অলরেডি সেই বিষাক্ত গ্যাস চলে এসেছে, তাই কোনোভাবেই এখানে আশ্রয় নেওয়া সম্ভব নয়। আর তাদের কাছে বাড়তি শুধুমাত্র একটি মাস্ক ছিল। তো ইয়ং এখানে দ্রুত তার মাস্কটি চেঞ্জ করে সেটা পরে ফেলে। আর এটা দেখে উইজুর কাছে মনে হচ্ছিল যে ইয়ং তাকে ধোঁকা দিয়েছে, সে এখন তাকে না বাঁচিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। কিন্তু ইয়ং এখানে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, তবে তাদের পুরো চেহারায় মাস্ক থাকার কারণে তারা কেউই কারো কথা বুঝতে পারছিল না। এরপর দেখা যায় ইয়ং এখানে উইজুকে রেখেই দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কে দেখতে পেয়েছিল, কিন্তু তখন সে খুব একটা খেয়াল করেনি। তাই এখন সে সমস্ত ডিভাইসগুলো নিয়ে উইজুর কাছেই যাচ্ছিল। অন্যদিকে উইজু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটিও আস্তে আস্তে বিষাক্ত ধোঁয়া দিয়ে ভরে যাচ্ছে। তাই উইজু অনেক কষ্ট করে আরো একটু উঁচু জায়গাতে যায়। তবে ইয়ং এর কর্মকাণ্ডে সে তার মনে খুবই কষ্ট পেয়েছিল। সে ভাবছিল ইয়ং নিজে বাঁচার জন্য তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে চলে গিয়েছে, তাহলে সে তাকে কেমন ভালোবাসলো। উইজু ভেবেছিল যে সে হয়তো তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু আজকে সে তার ভালোবাসার প্রমাণ পেয়ে গিয়েছে। উইজু যখন এখানে দাঁড়িয়ে এসব কিছু ভাবছিল, ঠিক তখনই তার পেছন দিক দিয়ে ইয়ং চলে আসে। উইজু এতে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে রাগ করে ইয়ংকে মারতে শুরু করে। তবে ইয়ং এখানে তাড়াতাড়ি করে উইজুর মাস্কের ডিভাইসটিকে চেঞ্জ করে দেয়। আর সে উইজুকে বলে, ভাগ্য ভালো যে অপর প্রান্তে একটি সিঁড়ি ছিল, তাই আমি দ্রুত এখানে পৌঁছতে পেরেছি। উইজু তখন সিঁড়িটির দিকে তাকিয়ে ভাবছিল যে এখানে ওঠার জন্য তো একটি সিঁড়ি ছিল, আগে দেখলে তো উপরে ওঠার জন্য আমাকে এত কষ্ট করতে হতো না। অন্যদিকে আমরা ইয়ং এর বাবাকে দেখতে পাই, সেই ইয়ংকে উদ্ধার করার জন্য দ্রুত একটি ট্যাক্সিতে উঠে পড়ে। আর সে ট্যাক্সি ড্রাইভারকে তাড়াতাড়ি করে তাকে সেই শহরের দিকে নিয়ে যেতে বলে, কিন্তু ট্যাক্সি ড্রাইভার তাকে পরিষ্কারভাবে মানা করে দেয় যে সে কোনোভাবেই সেই শহরে প্রবেশ করতে পারবে না। তবে ইয়ং এর বাবা এখানে তাকে অনেক অনুরোধ করছিল, সে বারবার বলছিল যে তার ছেলেকে তার বাঁচাতে হবে। এমন সময় আবার সেখানে ইয়ং এর বাবার একজন পরিচিত লোক চলে আসে, আর সে ছিল একজন মেরিন সৈনিক। তাই সেখানে ড্রাইভারকে সেই শহরের দিকে যেতে বললে ড্রাইভার তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, আর সেই ইয়ং এর বাবাকে নিয়ে সেই শহরের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে ইয়ং এবং উজু অনেক উঁচু একটি বিল্ডিং এর মধ্যে চলে আসে, আর তারা সেই বিল্ডিং এর ছাদে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই বিল্ডিংটিরও ছাদের দরজা বন্ধ ছিল। তাই তারা দুজন আবারও নিচে চলে আসে এবং তারা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তবে অনেক সময় ধরে মাস্ক পরে থাকার কারণে তাদের দুজনেরই যেন একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাই তারা একটি সেফ জায়গাতে এসে মাস্ক খুলে ফেলে। এরপর তারা অপর প্রান্তের একটি বিল্ডিং এ যাওয়ার সিদ্ধান্ত নেয়।
আর সেখানে যাওয়ার জন্য তারা তাদের মাউন্টেন ক্লাইম্বিং এর জিনিসগুলো ব্যবহার করছিল। তো এবার দুটো বিল্ডিং এর মাঝখানে তারা একটি রশি সেট করে ফেলে। এরপর সেই রশির মাধ্যমে প্রথমে অপর প্রান্তের বিল্ডিং এ চলে যায় উইজু। তবে ইয়ং যখন সেই রশিটি পার হচ্ছিল ঠিক তখনই সেখানে একটি চিমনির মাধ্যমে ধোঁয়া আসতে শুরু করে, যেটা দেখে তারা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন ইয়ং চাইলেও সামনের দিকে যেতে পারবে না, তাই সে দ্রুত আবারও পিছিয়ে যায় এবং সে দ্রুত তার মাস্কটি পরে নেয়। আর সে একটি জিম টুলের সাহায্যে আরও একটি রশি সেট করে ফেলে। এরপর অনেক দ্রুত গতিতে সে কোনো মতে অপর প্রান্তের বিল্ডিং এ চলে আসে। অন্যদিকে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই, তারা ছিল একটি নিউজ চ্যানেলের সাংবাদিক। তো তারা এখানে তাদের সাথে করে একটি ড্রোন নিয়ে সেই শহরের পাশে থাকা একটি নদীর কিনারায় এসেছে। আসলে তারা তাদের নিউজ চ্যানেলের মধ্যে সমস্ত চ্যানেলের আগে সেই শহরের পরিস্থিতি দেখাতে চাইছিল, যাতে করে তাদের চ্যানেলের টিআরপি সবচাইতে বেশি বেড়ে যায়। আর এই কারণে এখন তাদের শহরের মধ্যকার কিছু ফুটেজের প্রয়োজন ছিল, তাই তারা একটি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে সেই শহরের ফুটেজ নেওয়ার জন্য ড্রোনটিকে শহরের মধ্যে পাঠিয়ে দেয়। অন্যদিকে আবার নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল যে সেই বিষাক্ত ধোঁয়াকে নিস্তেজ করার মতো একটি উপায় জানা গিয়েছে। আসলে পানির মাধ্যমে এই ধোঁয়াকে নিস্তেজ করা সম্ভব। এটার উপরে পানি দিলে এটা পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাবে, যার ফলে রেস্কিউ টিম তখন পুরো দমে তাদের কাজে লেগে পড়ে। আর তারা শহরের বিভিন্ন জায়গাতে পানি দিয়ে সেই বিষাক্ত ধোঁয়ার প্রভাব কম করার চেষ্টা করতে থাকে। কিন্তু যেহেতু এই বিষাক্ত ধোঁয়া পুরো শহরের মধ্যেই ছড়িয়ে পড়েছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো অনেক সময় লাগবে। অন্যদিকে আমরা ইয়ং এর বাবাকে দেখতে পাই। সেই ইয়ংকে উদ্ধার করতে সে শহরে প্রবেশ করার জন্য শহরের কাছেই অবস্থিত সেই নদীর কিনারায় চলে আসে, যারা কিনা ড্রোনের মাধ্যমে শহরের ভিডিও করছিল। অন্যদিকে ইয়ং এবং উইজু অনেক উঁচু একটি শপিং মলের ছাদে চলে আসে। আর ইয়ং এখানে সেখানকার ফোন দিয়ে রেস্কিউ টিমকে ফোন দেয় এবং দ্রুত তাদেরকে উদ্ধার করতে আসতে বলে। এদিকে উইজু এখানে বেশ কয়েকটি স্ট্যাচুর মতো বোর্ড দেখতে পায়, ফলে উইজুর মাথায় একটি আইডিয়া আসে। সে এখানে ইয়ংকে বলে সে যাদের ক্লাসরুমের পাশেরই একটি দেয়ালে ছোট্ট একটি মই রয়েছে, যেটার মাধ্যমে ছাদে পৌঁছানো সম্ভব। আর সেই মইয়ের মাধ্যমে যদি একজন বাচ্চা উপরে যেতে পারে, তবেই দরজা খুলে সবাই ছাদে যেতে পারবে। ইয়ং এবং উইজু বাচ্চাদেরকে এ কথা জানায়। একজন বাচ্চা তখন উপরে যেতে রাজি হলে তারা দুজন বাচ্চাটিকে উপরে যাওয়ার জন্য বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে থাকে। তবে বাচ্চাটি যখন আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই তার হাত পিছলে যাওয়ার কারণে সে পড়েই যাচ্ছিল। কিন্তু সবাই মিলে কোনো মতে তাকে টেনে উপরে নিয়ে আসে। তো এমন সময় দেখা যায় ইয়ং যে রেস্কিউ টিমকে ফোন করেছিল, সেই রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করার জন্য চলে আসে। তবে ইয়ং তখন সেই বাচ্চাগুলোর দিকে তাকায়। সে দেখতে পায় যে বাচ্চাগুলো অনেক বেশি আতঙ্কিত অবস্থায় রয়েছে। তাই বাচ্চাগুলোকে দেখে ইয়ং এবং উইজুর অনেক মায়া হয়, যার ফলে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা রেস্কিউ টিমকে বাচ্চাগুলোকে উদ্ধার করতে পাঠাবে। কারণ প্রথমে তারা দুজন বাঁচতে গিয়ে যদি বাচ্চাগুলোর কিছু হয়ে যায়, তাহলে অনেকগুলো শিশুর জীবন চলে যাবে। তাই ইয়ং এবং উইজু তাড়াতাড়ি করে ছাদের উপর শুয়ে পড়ে। আর তারা বিভিন্ন জিনিসপত্রের সাহায্যে সেখানে অনেক বড় একটি এরো চিহ্ন তৈরি করে, যেটা অনেক উপর থেকে রেস্কিউ টিম দেখতে পায়। তাই তারা দ্রুত সেই বিল্ডিং এ চলে যায় যেখানে বাচ্চাগুলো আটকা পড়েছে। এবার রেস্কিউ টিম সেই বাচ্চাগুলোকে উদ্ধার করে সেখান থেকে চলে যায়, যার ফলে ইয়ং এবং উইজু আবারও সেখানে ফেসে যায়। তবে ঠিক এমন সময় আবার শহরের মাঝখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে এই বিষাক্ত ধোঁয়াটি চারিদিকে আরো বেশি করে ছড়িয়ে পড়তে শুরু করে। ইয়ং দেখতে পায় যে অনেক দ্রুত গতিতে বিষাক্ত ধোঁয়া তাদের দিকেই ধেয়ে আসছে। আর এভাবে চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ধোঁয়ার উচ্চতা অনেক বেড়ে যাবে। তাই তারা দুজনই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এমন সময় উইজু দূরের একটি বিল্ডিং এ অনেক উঁচু একটি ক্রেন দেখতে পায়, যেখানে তারা আশ্রয় নিতে পারলে অনেক সময় যাবৎ সেফ থাকবে। আর সেই বিল্ডিং এ পৌঁছানোর জন্য দুটো বিল্ডিং এর মাঝখানে একটি ব্রিজ ছিল। তাই তারা দুজন মিলে প্রথমে সেই বিল্ডিং এর জানালা খুলে লাফ দেয় আর সেই ব্রিজটির উপর দিয়ে দৌড়তে শুরু করে। অন্যদিকে আমরা ইয়ং এর বাবাকে দেখতে পাই। ইয়ং এর বাবা সেই সাংবাদিকদের কিছু টাকা দিচ্ছিল, যাতে করে তারা তাদের ক্যামেরার মাধ্যমে ইয়ং এর একটু সন্ধান করে। আর সেই সাংবাদিকগুলো তখন তাদের ড্রোনের সাহায্যে খুব সহজেই ইয়ংকে খুঁজে পেয়ে যায়। আর ইয়ং এর বাবা এখানে ইয়ংকে জীবিত দেখতে পেয়ে সে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তবে এমন সময় সেখানে দুজন পুলিশ অফিসার চলে আসে আর তারা তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। যদিও তারা কেউই যেতে চাইছিল না, তবে ইয়ং এর বাবা এখানে পুলিশদেরকে জানায় যে তার ছেলে এখনো সেই শহরের মধ্যে আটকা পড়ে আছে। একথা জানতে পেরে পুলিশেরাও তখন আর কিছুই বলে না। এখানে আবার একজন সাংবাদিক তাদের ড্রোনের ভিডিওগুলো তাদের টিভি চ্যানেলের মধ্যে লাইভ টেলিকাস্ট করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেই শহরের লাইভ ভিডিওগুলো সমস্ত ন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে আসতে শুরু করে, যেখানে দেখা যাচ্ছিল
ইয়ং এবং উইজু সেই বড় ব্রিজটির উপর দিয়ে দৌড়চ্ছে, আর সেই ড্রোনটি তাদের পিছু পিছু যাচ্ছে। এখন লাইভ টেলিকাস্টের মাধ্যমে এই নিউজটি শহরে সবাই দেখছিল, এমনকি ইয়ং এর পরিবারও এই নিউজটি দেখতে পায়। আর তারা ইয়ংকে জীবিত দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। পুরো দেশের প্রত্যেকটি কোনায় কোনায় এখন ইয়ংদেরকে নিয়ে নিউজ হচ্ছিল। দেশের প্রত্যেকটি মানুষই ইয়ংদেরকে লাইভ দেখছিল। দেশের বিভিন্ন গেমার, ইনফ্লুয়েন্সার, ব্লগার তারা সবাই ইয়ংদের লাইভটিতে রিয়েকশন দিচ্ছিল। এদিকে ইয়ং এবং উইজু একে অপরের সহযোগিতায় এগিয়ে যাচ্ছিল। তারা বিভিন্ন উঁচু উঁচু জায়গা ভেদ করে সেই উঁচু বিল্ডিংটিতে ওঠার চেষ্টা করছিল। আর কলেজ লাইফে তারা মাউন্টেন ক্লাইম্বিং এর জন্য যে ট্রেনিং নিয়েছিল সেটা পুরোপুরিভাবে আজকে তাদের কাজে আসছে। তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক উঁচু একটি ছাদে খুব সহজেই উঠে যায়। এখন তাদের সামনেই ছিল সেই ক্রেনওয়ালা বিল্ডিংটি। তবে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ পৌঁছানোর জন্য তাদেরকে এখন এখানে একটি রশি সেট করতে হবে। কিন্তু দুটো বিল্ডিং এর মাঝখানে অনেক বড় একটি গ্যাপ ছিল, তাই এখানে রশি সেট করাটা অনেক কঠিন একটি ব্যাপার। এদিকে এমন সময় সেই ড্রোনটিরও ব্যাটারি শেষ হয়ে যায়, ফলে ড্রোনটি বন্ধ হয়ে নিচে পড়ে যায়, যার ফলে তাদেরকে এখন আর লাইভে দেখা যাচ্ছিল না। এদিকে ইয়ং এবং উইজু সেই ছাদে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে তাদের জীবন এখানেই শেষ। সামনে তাদের বাঁচার মতো আর কোনো রাস্তাই ছিল না। এমনকি সেই বিষাক্ত ধোঁয়াটি অনেকটাই উপরের দিকে চলে আসছিল, তাই তারা দুজনই এবার হাল ছেড়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে বেশ কয়েকটি ড্রোন চলে আসছে, আসলে তাদেরকে সাহায্য করার জন্য। শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা ড্রোনগুলো পাঠিয়েছে। তো তারা সবাই মিলে তখন তাদের ড্রোনগুলোর সাহায্যে ধোঁয়ার উপরে বাতাস দিতে শুরু করে, যাতে করে ধোঁয়াটি নিচের দিকে নেমে যায়। আর ইয়ং এবং উইজু এখান থেকে বাঁচার জন্য একটু বেশি সময় পায়। এবার ইয়ং এখানে একটি ড্রোনকে ইশারার মাধ্যমে তার প্ল্যান বোঝায়। এরপর সে ড্রোনটির মধ্যে একটি রশি সেট করে দেয়, আর সেই ড্রোনটি তখন প্ল্যান মোতাবেক সেই রশিটিকে নিয়ে অপর প্রান্তের বিল্ডিং এর একটি পাইপের মধ্যে সেট করে দেয়। এদিকে ইয়ং এর পরিবারও এই সমস্ত কিছুই দেখছিল। তো এবার ইয়ং উইজুকে তার সাথে নিয়ে আস্তে আস্তে অপর প্রান্তের বিল্ডিং এ যেতে শুরু করে, কিন্তু মাঝখানে এসে তারা আটকা পড়ে যায়। তারা কোনোভাবেই এগোতে পারছিল না। অন্যদিকে অপর পাশে পাইপের মধ্য থেকে রশিটি ছুটেই যাচ্ছিল, আর এটা দেখে উইজু তাড়াতাড়ি করে রশিটিকে মাঝখান থেকে কেটে ফেলছিল, যাতে করে রশিটির এক প্রান্ত ধরে তারা দ্রুত বিল্ডিংটির কাছে চলে যেতে পারে। এবার রশিটি কেটে যখনই তারা বিল্ডিংটির কাছেই যাচ্ছিল, ঠিক তখনই সেই পাইপ থেকেও রশিটি ছুটে যায়, যার ফলে তারা দুজনই তখন নিচে পড়ে যেতে শুরু করে, আর সেই ড্রোনটিও নিচে পড়ে ভেঙে যায়। এতে করে তাদের লাইভও পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে সবাই ভাবছিল যে তারা দুজন মারা গিয়েছে। তাই ইয়ং এর পরিবার এখানে ইয়ং এর জন্য প্রচন্ড কাঁদছিল। এবার কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই শহরে একটি রেস্কিউ টিম গিয়েছে। তারা দেখার চেষ্টা করছিল যে ইয়ং এবং উইজু বেঁচে আছে কিনা। তারা শহরটির বিভিন্ন জায়গাতে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু অনেক সময় যাবৎ খোঁজাখুঁজির পরও তাদেরকে কোথাও দেখা যাচ্ছিল না। এরপর রেস্কিউ টিম যখন ফিরে যাচ্ছিল, ঠিক তখনই রেস্কিউ টিমের একজন সেই ক্রেনটির মধ্য থেকে একটি সিগন্যাল দেখতে পায়। তাই তারা দ্রুত ক্রেনটির কাছে চলে যায়। এখানে দেখা যায় যে ইয়ং এবং উইজু এখনো বেঁচে আছে। তারা আসলে সেই উঁচু ক্রেনটির উপরে সার্ভাইভ করছে। তাই রেস্কিউ টিম দ্রুত তাদেরকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে ইয়ং এর পরিবার এবং সোহি যখন এটা জানতে পারে যে ইয়ং এখনো একদম সুস্থ আছে, তখন সে অনেক খুশি হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় ইয়ং এবং উইজুকে রেস্কিউ টিমের ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, যেখানে ইয়ং এর পরিবার ছিল। তারা ইয়ংকে ফিরে পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়, আর তারা সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। এদিকে উইজু তার পরিবারকে ফোন করে জানায় যে সেও একদম সুস্থ আছে। ঠিক এমন সময় আবার উইজুর কাছে ম্যানেজার চলে আসছে, আর ম্যানেজার এখানে উইজুকে আবারও সুইটি